देख रहा है, न्याजी ने, सब ने, जिन्होंने जुल्म कर रहे हैं, क्यों इस तरह का काम कर रहे हैं। आपने अल्लाह को मुंह नहीं दिखाना, आपने हुजूर अलैहिस्सलाम के सामने किस तरह अपने आप को पेश करना है, उनके सामने क्या जवाब दोगे, पुलिस रात से किस तरह गुजरोगे, जब नबी पाक सिफारिश नहीं करेंगे तो किस तरह गुजरोगे। ये दुनिया आर्जी है, अब्दी, ये दुनिया आर्जी है। इस दुनिया के बारे में ना सोचो, जो हमेशा रहने वाली जिंदगी है उसके बारे में सोचो। फौज में, पाक आर्मी में एक चिंगारी फूटने वाली है। খুব গুরুত্বপূর্ণ অভিযোগ। তুমি দেখতে পাচ্ছ যে পাকিস্তানের সেনাপ্রধান তিনি যতই ডায়ালগ দিন, তার সেনা জওয়ানরা এই মুহূর্তে মৃত্যু ভয়ে আতঙ্কিত। একেবারে সত্যি এই খবর যখন পেহেলগাম হামলা 22 এপ্রিল ঘটলো, তারপর প্রথম ব্রেক করেছিলে তুমি যে পাক সেনায় গণ ইস্তফার ছবি। সেনা জওয়ান থেকে শুরু করে সেনা অফিসাররা তারা শয়ে শয়ে হাজার হাজার তারা ইস্তফা দিতে চান। অর্থাৎ এই পরিস্থিতিতে দুটো বিষয় একটু বোঝার চেষ্টা করবো। এক, সেই 2007 সাল থেকে, অর্থাৎ আজ থেকে প্রায় 18 থেকে 19 বছর আগে থেকে এই টিটিপি তেহরিকে তালিবানের বিরুদ্ধে পাক সেনার যে লড়াই, এখন পাক সেনা তাদের জুঝতে হবে একদিকে ভারতের প্রত্যাঘাতকে রোখার, আর অন্যদিকে টিটিপির এই দখলদারি। সব দিক থেকে তো কোণঠাসা হয়ে যাচ্ছে পাক সেনা। সত্যজিৎ, না একদমই তাই। তুমি যখন টিটিপির দখলদারির কথা বলছো, তখন একটা শহরের কথা বলো, বালুচিস্তানের ম্যাঙ্গোচের শহর, ছবিতে আমরা দেখিয়ে দেবো। সেই ম্যাঙ্গোচের শহরে গত রাত থেকেই বালোচ বিদ্রোহীরা সেই শহরের দখল নিয়েছে এবং করাচি অভিমুখের সমস্ত রাস্তা ইতিমধ্যে তারা কেটে দিয়েছে এবং এখনও পর্যন্ত বেশ কিছু পাক সেনাকে নিকেশ করা হয়েছে বলে বালোচ লিবারেশন আর্মি তারা সেই তথ্য তাদের যে অফিসিয়াল সাইটে তুলে ধরছে। অর্থাৎ বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং সিন্ধ, এই তিনটে প্রদেশের সঙ্গে পাকিস্তানের নিজস্ব সেনাবাহিনীকে লড়তে হচ্ছে, কাশ্মীর তো পড়ে। এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে এক্সকলশন শিল্ডস এই মুহূর্তে আমাদের অফশোর্ডের ডিভিশনের স্পেশাল কমান্ডোরা পড়েছেন, তাদের হাতে ট্রেভার 21 রাইফেলস আছে এবং যেটা সাইড আর্মার্স যেগুলো রয়েছে সেগুলোর অর্থ হচ্ছে যে জঙ্গিরা বোধহয় পাকিস্তানের একাধিক নিউক্লিয়ার রিঅ্যাক্টরের দখল নিয়েছে। আমরা থেমে থাকতে পারি না, আমরা সেগুলোকে দখল নেব, নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আরও গুরুত্বপূর্ণ বিষয় যে তথ্য আমাদের কাছে আসছে যে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ইমরান খানের উপর যৌন নির্যাতনের অভিযোগ এবং এতটাই অসুস্থ হয়ে পড়েছেন তিনি পাকিস্তানের জেলে যে তাকে পাকিস্তানের যে আর্মি হসপিটাল সেখানে ভর্তি করা হয়েছে। এটা আমরা বলছি না, এটা পাকিস্তানের রাওয়ালপিন্ডি যে আর্মি হসপিটাল তার যে গোপন ডকুমেন্ট সেই ডকুমেন্ট বলছে। এবং এখানে যে অভিযোগ উঠে আসছে, যা সেখানকার প্রথম সারি পত্রিকা যা ডন প্রকাশ করেছে, যে পাক সেনাপ্রধান এই আসিফ মুনিরের হাতেই বা তার সিন্ডিকেটের হাতেই যৌন নির্যাতনের শিকার হয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক এবং পাকিস্তানের অন্যতম সেরা পলিটিক্যাল পার্সন, যাকে ইতিমধ্যে জোর করে জেলে বন্দি করা হয়েছে অনেকে মনে করছেন। তার উপর যৌন নির্যাতন চালিয়েছেন এই পাক সেনাপ্রধান আসিম মনির, যার বিরুদ্ধে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সেনার একটা বড় অংশ, যার নেতৃত্বে লড়াই করতে তারা অস্বীকার করছেন। সেই আসিম মনির যদি শিয়ালকোটে পাক সেনাবাহিনীকে উজ্জীবিত করার চেষ্টা করেন, সেটা কখনোই অ্যাকসেপ্টেড হয় না বলে একটা বড় অংশ মনে করছে। সত্যি এখান থেকে তুমি যে কথা জানিয়েছিলে দুদিন আগেই, যখন সামনে আসলো যে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক, সেই বৈঠক গোটা পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা সম্ভব হতে পারে সেখান থেকে, কিন্তু এই সেনাপ্রধান বা ইমরান খানের প্রতি যে আচরণ হয়েছে বা সব মিলিয়ে সেনার অন্দরে যে ক্ষোভ দানা বাজছে সেনা জওয়ানদের মধ্যে, এই জায়গায় দাঁড়িয়ে শেহবাজ শরীফ বা পাক রাষ্ট্রপতির তাদের অবস্থান কি? সত্যজিৎ, দেখো ইতিমধ্যে যে তথ্য আমরা আগেই জানিয়েছিলাম যে এর আগে যিনি প্রাক্তন সেনা প্রধান ছিলেন বাজওয়ার নেতৃত্বে সেনারা ইতিমধ্যেই যারা বাজওয়ার ফলোয়ার্স তারা ইতিমধ্যেই পদত্যাগ করেছেন এবং এই মুহূর্তে তোমাকে বলবো যে পাকিস্তান সেনার একটা বড় অংশ তারা মৃত্যু ভয় ভীত। তারা এই দুর্নীতিপরায়ণ, এই কার্যত চরিত্রহীন এই সেনা প্রধান আসিম মুনিরের নেতৃত্বে লড়াইয়ে যেতে চাইছে না। এরকম একটা অবস্থা তৈরি হয়েছে যে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক, তার উপর যৌন নির্যাতন, তিনি কার্যত অসুস্থ এবং মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে তার সম্পর্কে। একেবারে এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সত্যি সব মিলিয়ে পিওকেতে ভারতীয় সেনা জওয়ানের কতটা মুভমেন্ট, কি খবর সামনে আসছে চিফ রিপোর্টার জানাচ্ছেন। তার পাশাপাশি এই মুহূর্তে আমাদের সঙ্গে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন। সত্যই তোমার প্রশ্ন সরাসরি। দীপ্তাংশুবাবু, আমরা যে তথ্য পাচ্ছি তা খুব গুরুত্বপূর্ণ, কারণ তা হলো যে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় JF-17 তার টিটিপি বিদ্রোহীরা নিয়ে গেছে এবং সেখানকার পত্রিকা দ্য ডন
তারা পাবলিশ করছে খবর যে এরপরে F-16 দখল নেবে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনগুলো। এবং আমাদের যে অফশোর ডিভিশন এর স্পেশাল যারা কমান্ডো গরুর মার্কোস এবং প্যারা SF তাদের স্পেশাল মহড়া আমরা দেখেছি এবং তারা নিউক্লিয়ার শিল্ডস পরেই তারা মহড়া করেছে। আশঙ্কা করা হচ্ছে যে জঙ্গিদের হাতে পাকিস্তানে একাধিক পারমাণবিক চুল্লি চলে যেতে পারে। ভারতবর্ষ দায়িত্বশীল রাষ্ট্র ঠিক কীভাবে গোটা বিষয়টাকে তারা নিয়ন্ত্রণ করবে বা এই যে নৈরাজ্যের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবে কোন পথে? দীপ্তাংশুবাবু, যেটা আপনি বললেন যে পাখতুনা প্রভিন্সে একটা জঙ্গি সংগঠনের কাছে JF-17 ওরা ইতিমধ্যে নিয়েছে। এটা গুরুত্বপূর্ণ নিউজ এই জন্যে যে এটা ভয়াবহ। কেন? আমরা দেখেছিলাম 9/11 কি হয়েছিল এবং 9/11 টুইন টাওয়ার অ্যাটাক মার্কিন যুক্তরাষ্ট্র দেখেছিলাম। এবং এই লো কস্ট হাই ইম্প্যাক্ট মানে এদের দিয়ে পাকিস্তান সামরিক বাহিনী ডাইরেক্টলি ভারতের সঙ্গে না গিয়ে এই বিভিন্ন জঙ্গি সংগঠনের মাধ্যমে কিন্তু এসকালেট আরো করতে পারে। এটা ওরা আমরা যেহেতু ক্যালিব্রেট করছি অ্যাট আ সার্টেন লেভেল, ওরা কিন্তু এটা এসকালেশনের দিকে যেতে পারে। ধরুন ওই মানে এরা তো ধরুন জিহাদি যারা নিয়েছে, তো সুইসাইড বম্বারের জায়গা প্লেন দুজন পাইলট অলরেডি ট্রেন নিশ্চিতভাবে হবে, কেউ নিয়ে নেয়নি, ওদের দেয়া হয়েছে, ISI প্ল্যান আছে। এবং এই যে JF-17 ধরুন এদের অলরেডি কিছু মুজাহিদ যারা জিহাদি অপারেশনে যাবে তাদের ট্রেন করা আছে। এবং এই জঙ্গি সংগঠনে ধরুন 2-3টে প্লেন গিয়ে ডিপ ইনসাইড ভারতবর্ষ গিয়ে একটা কোথাও অ্যাটাক করলো, যদি লাইন অফ কন্ট্রোল অথবা ইন্টারন্যাশনাল বর্ডার ভারতবর্ষের দিকে ঢোকে, নিশ্চিতভাবে আমাদের সেই সরঞ্জাম আছে, সেই ফাইটার আছে, সেই মিসাইল আছে, সেই অ্যান্টি এয়ার গান আছে এবং এয়ার ডিফেন্স আছে। এই সমস্তগুলোই আমাদের কাছে আছে। ঢুকতে গেলে কত দূর অব্দি যেতে পারবে এটা প্রশ্ন চিহ্নের মুখে, কারণ ওদের ক্যাপাবিলিটি আমাদের প্রত্যেকের জানা। তবু এই যে তথ্য আমরা পাচ্ছি যে 3 তারিখ থেকে 9 মের মধ্যে কোনো বড় সড়ো সিদ্ধান্ত ভারতীয় আর্মি ভারতের সেনা প্রধান তিনি নিতে পারেন। এবং যে ছবি, যদিও এটা অফিসিয়াল নয়, অসমর্থিত পাওয়া সূত্রের ছবি, সেই ছবিতে দেখা যাচ্ছে যে নৌশারা সেক্টর সেখানে ভারতীয় ফৌজ হয়তো সাময়িক সময়ের জন্য পেট্রোলিংয়ে গেছিলো। তাহলে বড় কি কোনো অ্যাকশন হতে পারে, বড় হবে কোনো স্ট্রাইক হতে পারে তার আগে এই ধরনের যে সুইপ স্ট্রাইকগুলো করা হচ্ছে বা একটা চটজলদি দেখে নেওয়ার পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে ভারতীয় সেনা প্রবেশ কিন্তু এই অর্থই বা এই ছবি তুলে ধরছে? দীপ্তাংশুবাবু। হ্যাঁ সত্যজিৎ বাবু, আপনি যেটা বললেন যে 3 তারিখ থেকে 9 তারিখ 5 তারিখ আমরা ডিসকাস নিশ্চিতভাবে করতে পারি, কারণ আমাদের প্রত্যেকের মনে রাগ আছে এবং আমরা একটা অ্যাটাক চাই। তবে আমাদের প্রত্যেকে রেসপন্সিবিলি মনে রাখতে হবে, দিস ইজ নট এ T20 ম্যাচ, এটা ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট ম্যাচ নয়, এটা একটা লড়াই। যখন লাইন অফ কন্ট্রোল ভারতবর্ষের মতন দেশ, এই বিশাল দেশ, 140 কোটির দেশ, মাইটি মিলিটারি ফোর্স, যদি এটা আমরা ক্রস করি লাইন অফ কন্ট্রোল আর ইন্টারন্যাশনাল বর্ডার, আমি একটু বিরত করছি আপনাকে, আমি কোনো ডেট নির্দিষ্ট করে বলছি না, একটা সম্ভাবনা, একটা বিষয় এর মধ্যেও হবে বলছি না, তারপরেও হতে পারে বা আগেও হতে পারে। প্লিজ বলুন। হ্যাঁ একদম এটা ক্যালিব্রেট করা হবে। হ্যাঁ আপনি যেটা বলছেন নিশ্চিতভাবে উই উইল রেসপন্ড, ভারত রেসপন্ড করবে এবং ভারত উইল রেসপন্ড হার্ড অ্যান্ড খুঁজে বার করা হবে যারা এর পেছনে আছে। আমরা জঙ্গি সংগঠন দেখছি না, এর পেছনে আমরা আসিফ মুনির দেখছি, ISI দেখছি এবং পাকিস্তান সামরিক বাহিনী যারা দীর্ঘদিন ধরে ভারতকে টু প্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস এই ডক্ট্রিনের মধ্যে দিয়ে চলছে। ওয়ান্স ফর অল ভারতকে এইটাকে শেষ করতে হবে। আমরা ইতিমধ্যে জানি, যেটা আপনি অলরেডি দেখিয়েছেন, যেটা নিউক্লিয়ারের কথা, ওরা এই নিউক্লিয়ার একটা ইরেসপন্সিবল রোগ স্টেট পাকিস্তান বারবার নিউক্লিয়ারের কথা বলছে। আমরা ইতিমধ্যে জানি পাকিস্তানের মিসাইল রেজিমেন্ট যারা এই যদি ওরা কোনো সময় একবারও যদি ভাবে চিন্তা করে কোথায় ইউজ করবে, তার আগে ওদের যে নিউক্লিয়ার ওয়ারহেড আছে অথবা মিসাইল রেজিমেন্ট আছে, শাহিন হতে পারে, বাবর হতে পারে, আমরা কিন্তু ইতিমধ্যে জানি তাদের গ্রিড রেফারেন্স এক্সাক্ট পজিশন কোথায় আপনি অলরেডি দেখিয়েছেন। তাও আপনার দর্শককে বলতে চাই, আক্রো মিলিটারি বেস সিন্ধে আছে আমরা জানি, গুজরানওয়ালা মিলিটারি বেস পাঞ্জাবে আছে আমরা এটা জানি। এদের মিসাইল রেজিমেন্ট কোন রেজিমেন্ট আছে, বাবর না শাহিন 1 না শাহিন 2, এইটুকুনো আমাদের জানা। দীপ্তাংশুবাবু, এরা আমাদের থেকে লুকোনোর জন্য আমাদের এয়ারস্ট্রাইক থেকে লুকোনোর জন্য F-16 গুলোকে পাহাড়ের গুহায় খাজে নিয়ে লুকিয়েছিল। দুর্ভাগ্যের বিষয় হলো যে সেগুলোকে আবার সেখানকার জঙ্গি গোষ্ঠীগুলো দখল করার মুখে সেখানকার পত্রিকায় সেই আশঙ্কা প্রকাশ করছে দ্য ডনের খবর। দীপ্তাংশুবাবু।
একদম আপনি কারেক্ট বলেছেন। আমি তো বললাম যে উই হ্যাভ টু বি রেডি ফর অ্যানাদার অ্যাটাক অফ লাইক 9/11। এদের অলরেডি ট্রেন্ড, আমি আবার বলছি, জঙ্গিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এরা কেউ মানে পাকিস্তান আর্মি থেকে নিয়ে নিচ্ছে, এত সোজা না। পাকিস্তান আইএসআই পুরো ট্রেন করে রেখেছে, ওরা জঙ্গি পাইলট ইজ ট্রেন। এরা এই দুঃসাহস আবার দেখাতে পারে, লাইন অফ কন্ট্রোলে প্লেন নিয়ে উড়ে গেল, এবং আমরা ভাববো যে এটা পাকিস্তান এয়ারফোর্স ঢুকবে, কারণ কমিউনিকেশন যেটা বেস থেকে হবে নর্মাল একটা এয়ারফোর্স, বাট ভেতরে থাকবে জঙ্গি। সেই জায়গা থেকে আমরা যদি সেই ইমিডিয়েটলি কাউন্টার অফেন্সিভ অ্যাটাক যাই, যুদ্ধ শুরু হবে, যেটা অনেকে বলছে। সো এইভাবে প্রিএমপ্টিভ স্ট্রাইক ওরা করার চেষ্টা করবে আমাদের তরফ থেকে, আমাদের দিকে, এবং ভারত এই প্রিএমপ্টিভ স্ট্রাইকের একটা জবাব দেবে জোর, কিন্তু আমরা জানবো না। বলছিলেন যে আপনি যে আমরা জবাব দেবো, অভিক পরিষ্কারভাবে আমাদের জবাব হবে, এক্স্যাক্টলি ডেটটা আমরা উল্লেখ করছি। একেবারে সত্যি। আমি এখান থেকে আর দুটো বিষয় একটু খুব সংক্ষেপে, কারণ তুমি সামনে ব্রেক করেছিলে। প্রথম, খাইবার পাখতুনখোয়ায় গতকাল যে ছবি ধরা পড়ছিল যে অন্তত 29টি জায়গায় 50টিরও বেশি সাইরেন দিন রাত বাজানো, অর্থাৎ থরহরিকম্প, যে ভয়ে ভীত এক। আর দ্বিতীয়ত, রুশ সফর প্রধানমন্ত্রী বাতিল করার পর স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে পাঠানোর কথা ছিল, তারও রুশ সফর বাতিলের সিদ্ধান্ত। অর্থাৎ প্রধানমন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রী কেউই যাচ্ছেন না রাশিয়া সফরে। এটা কতটা ইঙ্গিতপূর্ণ সত্যজিৎ, যদি বোঝানো যায়? একদমই তাই। যারা দীপ্তাংশুর সঙ্গে আছেন, যে নির্দিষ্ট কোনো কি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে? কারণ রাশিয়ার যে ভিক্টরি ডে, তাতে প্রধানমন্ত্রী আমন্ত্রিত ছিলেন, তিনি পরিবর্তে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কথা বলেন, তিনিও সফর বাতিল করেছেন। তাহলে কি কোনো বড় স্টেপ ভারত নিতে চলেছে দ্রুত? একই সঙ্গে আমি দীপ্তাংশুর কাছে আসবো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যে আমাদের সিবিজি এই মুহূর্তে আরব সাগর এবং সন্নিহিত অংশে আছে। আমাদের লক্ষ্য কি পিএনএস তুর্গিল? পাকিস্তানের এই যে ফ্রিগেটটি আছে, এই ফ্রিগেটটি মূলত তুরস্কের, এবং এখানে একটা মিসাইল রয়েছে CM-302। এটার রেঞ্জ 250 কিলোমিটার মতো, এবং পাকিস্তানের এই CM-302 দিয়ে আমাদের সিবিজির উপর আক্রমণের তারা ব্লুপ্রিন্ট তৈরি করেছে বলে জানা যাচ্ছে। ফলে আমরা কি পাল্টা আক্রমণে যেতে পারি, বা আমরা একটা বড় স্টেপ কি নিতে পারি? দীপ্তাংশু, সত্যজিৎ বাবু, একটা ক্যারিয়ার ব্যাটল গ্রুপ, এই যে সিবিজি বলছেন যখন মুভ করে, এটা তো একটা দুটো না, 20-22 খানা নৌসেনা ওয়ারশিপ মুভ করছে, ডেস্ট্রয়ার, ফ্রিগেটস, এগুলো মুভ করছে। তার সঙ্গে কোনো সময় আইএনএস বিক্রম থাকতে পারে, তার একটা কমপ্লিমেন্ট সাবমেরিন থাকতে পারে। আমি আইএনএস আরিহান্ত অথবা আইএনএস আরিঘাতের কথা বলছি না, নিউক্লিয়ার নর্মাল সাবমেরিন, আমাদের সেই সাবমেরিন থাকতে পারে। তো এই যে ওদের ফ্রিগেট, তুর্কির মানে তুরস্কর যে জাহাজ, সেটা দিয়ে ওরা ভাবছে ইউজ করবে। বাট আমাদের এয়ার ডিফেন্স এত স্ট্রং, এবং আমাদের যে নেভাল এয়ারক্রাফট গুলো আছে, যেখান থেকে ওরা টেক অফ করবে, এবং আমি বলতে পারি যে এই জাহাজগুলো যেহেতু ইভেন নেভাল সুপিরিয়রিটি পাকিস্তানের ভারতের কম্পারিজনে খুব খারাপ, এবং আমরা ইতিমধ্যে জানি করাচি ডকে ওদের যে সাবমেরিন আছে, 4-5টা সাবমেরিন মধ্যে 3টে সাবমেরিন আন্ডার মেইনটেনেন্স, ইট ইজ আন্ডার রিপেয়ার, আর এই সাবমেরিন গুলো বহু পুরনো। তো অ্যাজ পার সেই কারণে কি পিএনএস তুর্গিলকে লুকিয়ে ফেলার চেষ্টা করছে পাকিস্তান? কারণ আমাদের লক্ষ্য এবার পাকিস্তানের পিএনএস তুর্গিল, তাদের একমাত্র মোটামুটি ঠিকঠাক ফ্রিগেট, জলে উঠলেই সেটাকে একদম ধ্বংস করে দেওয়া হবে। আমাদের ব্রহ্মস সেদিকে একদম টার্গেট করে রেখেছে বলে বিভিন্ন সূত্রের খবর। আবিক, একেবারে অনেক ধন্যবাদ আজকের এই আলোচনায়।